সিলভারের বাজারে যে নাটকীয় ধসটা নামল সেটা কি আসলেই একটা সাধারণ মার্কেট ক্র্যাশ নাকি এর পেছনে অন্য কোনো খেলা আছে? চলুন আজকের এই আলোচনায় আমরা এর কারণগুলো একটু তলিয়ে দেখি। জাস্ট একদিনের মধ্যে ভাবা যায় সিলভারের দাম ২৭% পড়ে গেল। শুধু তাই না, গোল্ডের দামও কিন্তু ১২%-এর মতো কমে গেছে। কিছু সূত্র কিন্তু বলছে এটা সাধারণ কোনো মার্কেট ওঠানামা নয়। তাদের মতে এটা একটা পরিকল্পিত চাল, আর এর মাধ্যমে হচ্ছে ইতিহাসের অন্যতম বড় ওয়েলথ ট্রান্সফার। আসলে এই পতনটা এতটাই মারাত্মক ছিল যে মাত্র কয়েক ঘন্টার মধ্যে মার্কেট থেকে ট্রিলিয়নের পর ট্রিলিয়ন ডলার যেন উবে গেল। তো চলুন আমরা একটু গভীরে গিয়ে দেখি ঘটনাটা আসলে কি ঘটেছিল। আচ্ছা, এটা বুঝতে হলে আমাদের প্রথমে সেই কারণগুলো দেখতে হবে যেগুলো সবার আগে চোখে পড়ে, মানে যেগুলোকে বলা যায় অবভিয়াস সাসপেক্টস বা যেগুলো নিয়ে সবাই কথা বলছে। সবচেয়ে বড় কারণগুলোর একটা হলো ইউএস ডলার আর দামি মেটালসগুলোর মধ্যেকার সম্পর্কটা। এটা অনেকটা উল্টো, মানে যখন ডলার ইন্ডেক্স খুব শক্তিশালী হয় তখন মেটালসের দাম পড়তে শুরু করে, ঠিক যেন ঢেকির মতো, একটা উঠলে অন্যটা নামে। আর এই ডলার শক্তিশালী হওয়ার পেছনে ছিল ফেডারেল রিজার্ভের একটা সিগন্যাল। তারা বলেছে যে ইন্টারেস্ট রেট আপাতত উঁচুই থাকবে। আর যেই না এটা বলা, সাথে সাথে বিদেশি ইনভেস্টররা ভালো রিটার্নের জন্য আমেরিকার বন্ডে টাকা ঢালতে শুরু করে দিল। ফলে কি হলো, ডলারের ডিমান্ড বেড়ে গেল আর সোনার উপর মতো অ্যাসেট থেকে টাকা বেরিয়ে যেতে থাকল। এখন প্রশ্ন হলো, গোল্ডের থেকে সিলভারের দাম এত বেশি পড়ল কেন? কারণ সিলভার শুধু একটা দামি ধাতুই নয়, এটা ইন্ডাস্ট্রিতেও প্রচুর পরিমাণে ব্যবহার হয়। আর ঠিক এই সময়ে চীনের ম্যানুফ্যাকচারিং ডেটা বেশ খারাপ আসলো, মানে ইন্ডাস্ট্রিতে সিলভারের চাহিদা কমে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হলো। আর সেটারই এফেক্ট আমরা দেখলাম, যেখানে গোল্ড পড়ল ১২%, সেখানে সিলভার একেবারে ২৭%। তো এই কারণগুলো তো আমরা সবাই জানি, তাই না? এগুলো তো একদম প্রকাশ্যেই ছিল। কিন্তু আসল গল্পটা নাকি লুকিয়ে আছে অন্য কোথাও। একটা বড় লুকানো কারণ আছে যা এই ধসটাকে ট্রিগার করেছে। এই পতনের পেছনের সেই আসল খেলোয়াড় হল একটা ফাইন্যান্সিয়াল মেকানিজম, যেটাকে বলা হয় মার্জিন হাইক। চলুন ব্যাপারটা একটু সহজ করে বুঝি। সিএমই, যেটা একটা বিশাল বড় কমোডিটি এক্সচেঞ্জ, তারা হঠাৎ করে মাত্র ৬ সপ্তাহের মধ্যে ট্রেড করার জন্য যে মার্জিন লাগে সেটা ৪ বার বাড়িয়ে দিল। এর মানে কি? এর মানে হলো ট্রেডারদের তাদের কেনা পজিশন ধরে রাখার জন্য হঠাৎ করে অনেক বেশি টাকা জমা দিতে হচ্ছিল। ব্যাপারটা বুঝতে একটা সহজ উদাহরণ দিই। ধরুন একটা বাড়ি ভাড়া নেওয়া হয়েছে মাসে ২৫,০০০ টাকায়। হঠাৎ করে বাড়িওয়ালা পরের মাসেই ভাড়া চেয়ে বসল ৫০,০০০ টাকা, তারপরের মাসে ৭৫,০০০, আর তারপরের মাসে সোজা ১,০০,০০০। ভাবুন তো ভাড়াটিয়ার অবস্থাটা কি হবে? স্বাভাবিকভাবেই একটা সময়ের পর এই খরচটা আর চালানো সম্ভব হবে না। তখন বাড়িটা ছেড়ে দেওয়া ছাড়ার কোনো উপায় থাকবে কি? ট্রেডারদের সাথেও কিন্তু ঠিক এটাই হয়েছে। বিশেষ করে যারা লিভারেজ নিয়ে, মানে ধার করে ট্রেড করছিল, তাদের ওপর চাপটা এতটাই বেড়ে যায় যে তারা তাদের পজিশন বিক্রি করতে বাধ্য হয়। আর যখন সবাই একসাথে বিক্রি করতে শুরু করে তখন যা হওয়ার তাই হয়, মার্কেট ক্র্যাশ করে। আর মজার ব্যাপার হলো, এই মার্জিন হাইক করে মার্কেট ফেলে দেওয়ার খেলাটা কিন্তু নতুন কিছু নয়। এটা একটা পুরনো প্লেবুক যা আগেও ব্যবহার করা হয়েছে। সে ১৯৮০ সালে, আবার ২০১১ সালেও ঠিক একই ট্যাকটিক ব্যবহার করে মেটালসের মার্কেটকে নিচে নামানো হয়েছিল। কিন্তু গল্পটা আরও বেশি জটিল আর অদ্ভুত হয়ে ওঠে যখন আমরা পেপার মার্কেট আর ফিজিক্যাল মার্কেটের দিকে তাকাই। মানে স্ক্রিনে যে দাম দেখা যাচ্ছে আর বাস্তবে যা ঘটছে তার মধ্যে একটা বিশাল ফারাক। ব্যাপারটা দেখুন, একদিকে কম্পিউটারের স্ক্রিনে পেপার সিলভারের দাম হু হু করে পড়ছে কারণ সবাই কন্ট্রাক্ট বিক্রি করে দিচ্ছে, আর অন্যদিকে যদি এক টুকরো আসল ফিজিক্যাল রূপো কিনতে যান, বাজারে তার চরম আকাল। অবস্থা এমন যে বড় বড় মিন্টগুলো বিক্রি বন্ধ করে দিয়েছে, ডিলার্সরা ডেলিভারি দিতে পারছে না। তো এই রকম একটা অদ্ভুত আর জটিল পরিস্থিতিতে একজন ইনভেস্টরের কি করা উচিত? আমাদের সূত্রগুলো কি বলছে? দেখুন, এখানে পরামর্শটা কয়েক রকম। প্রথমত, যাদের কাছে ফিজিক্যাল সিলভার বা গোল্ড আছে তাদের জন্য পরামর্শ হলো কিচ্ছু করা দরকার নেই, এটা তাদের ইন্স্যুরেন্স, চুপচাপ ধরে রাখা উচিত।
দ্বিতীয়ত, যারা লেভারেজ নিয়ে ট্রেড করছেন তাদের জন্য এটা একটা বড়সড় ওয়েক আপ কল। এরকম ভলেটাইল মার্কেটে লেভারেজ নেওয়াটা প্রায় ডেথ সেন্টেন্সের মতো। তাই বলা হচ্ছে পজিশন কমিয়ে ঝুঁকি কমান। আর সবশেষে যারা নতুন ইনভেস্টর তাদের জন্য সূত্র বলছে স্মার্ট টাকা তখনই মার্কেটে ঢোকে যখন রাস্তায় রক্ত বয়, মানে যখন সবাই ভয়ে বিক্রি করছে তখন কেনার সুযোগ তৈরি হয়। তবে একবারে সবটা নয়, বরং ধাপে ধাপে। শেষ পর্যন্ত এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব জরুরি কথা মনে করিয়ে দেয়। যখন মার্কেট এই রকম পাগলের মতো আচরণ করে তখন নিজেকে প্রশ্ন করা দরকার, নিজের সিদ্ধান্ত কি আবেগের বশে নেওয়া নাকি একটা পরিষ্কার স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে। কারণ এই খেলায় টিকে থাকতে হলে প্যানিক নয়, স্ট্র্যাটেজিই আসল।